আর এদিকে মেয়েটা যখন বেরিয়ে আসে, রোহান ডাইনিং রুমে বসেই ছিল। মেয়েটাকে ফিরে আসতে দেখে রোহান বেশ অবাক হয়। অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো? আপনি তো স্যারের রুমে থাকার কথা, তাহলে আপনি এখানে এসেছেন কেন? মেয়েটা বলে, আপনার স্যারই আমাকে বলেছে বেরিয়ে আসতে। এই কথা শুনে রোহান আরো অবাক হয়ে যায়। মেয়েটা আর দাঁড়ায় না, চলে যায়। রোহান এবার ভাবে, কি হয়েছে ছাড়ের? ছাড় তো কোনোদিন এমনভাবে কোনো মেয়েকে বেরিয়ে যেতে বলেনি। এটা তো তার প্রতিদিনের নেশা। তাহলে আজ কি হলো? আর আজ কলেজেও কেমন হঠাৎ অদ্ভুত আচরণ করলো? ব্যাপার কি? কি হয়েছে ছাড়ের? এইসবের আকাশ কুসুম ভাবছিল রোহান। পদ্মরূপা বিছানায় শুয়ে আছে, চোখ দুটি জ্বলছে, ফুলেও রয়েছে। কারণ আজ পদ্মরূপা রুমে এসে প্রচুর কান্না করেছে। তার চোখে বরাবর শুধু তার মায়ের শাড়িটা পুরানোর দৃশ্যটা ভেসে উঠছে। পারল না সে মায়ের স্মৃতিটুকু ধরে রাখতে। মানুষ এতটা জঘন্য আর পাষাণ হতে পারে তা তার মামিকে না দেখলে পদ্মরূপা বুঝতে বা জানতেও পারত না। পদ্মরূপা এই মুহূর্তে এসে চাইছে তার একটা ব্যক্তিগত মানুষ থাকুক, যে নাকি পদ্মরূপাকে এই নরক থেকে নিয়ে একটা সুন্দর জীবন দিবে। তার জীবনটাও ভালোবাসায় ভরিয়ে দেবে, তাকে পাগলের মতো ভালোবাসবে। আসুক এমন একটা মানুষ তার জীবনে। পরক্ষণে নিজের ভাবনায় তাচ্ছিল্য হেসে আরো বলে, আমার মতো এতিম মেয়েকে কে ভালোবাসবে? আর কেই বা আমাকে তার জীবনের সাথে জড়াবে? এসব ভেবে এক দীর্ঘশ্বাস ফেলে পরের দিন জাবিয়ান আজ অনেক ভোরে উঠে যায়। উঠবে আর কি, সে তো ঘুমোতেই পারেনি। তার মেরি গোল্ড এর ভাবনায় বিভোর ছিল। এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি, শুধু ছটফট করে কাটিয়েছে রাতটা। বারবার মন চাইছে তার মেরি গোল্ডকে দেখতে। সে ভেবে পায় না এই প্রথম দেখা মেয়েটা কিভাবে এতটা আসক্ত করে ফেলেছে। নিশ্চয়ই এই মেয়ের মাঝে নেশা আছে, না হলে এই মেয়েটা নেশার মতো টানছে কেন তাকে, তাও আবার ভয়ঙ্কর নেশা। জাবিয়ান উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে রান্নাঘরে যায় এবং নিজের হাতে কফি বানায়। রান্নাঘরের শব্দ শুনে রোহানের ঘুম ভেঙে যায়। সে কাল রাতে ডাইনিং রুমের সোফার মধ্যে ঘুমিয়ে গিয়েছিল। রোহান চোখ খুলে তাকায়, রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়াতেই রোহান ভূত দেখার মতো চমকে যায়। জাবিয়ানকে এখানে সে মোটেও আশা করেনি, কারণ জাবিয়ান তো এত সকালে ওঠে না, আবার নিজের হাতে কফি বানাচ্ছে, এটা তো অসম্ভব ব্যাপার। রোহান জাবিয়ানকে ভূত ভেবে বলে, এই ভূত ভাই, তুমি আমার ছাড়ের রূপ ধরে এখানে এসেছো কেন? কি চাও বলো তো? আমার ছাড় কোথায়? ছাড়কে কোথায় রেখেছো বলো আমাকে। জাবিয়ান রোহানের এমন কথা শুনে জাবিয়ান বুড়ো কুঁচকে তাকায়। পরক্ষণেই এক রাম ধমক দিয়ে উঠে জাবিয়ানের ধমক শুনে রোহান 3 লাফ দিয়ে পিছিয়ে যায় আর মনে মনে বলে, এ তো দেখছি সত্যি সত্যি আমার খাটাস স্যার। কিন্তু স্যার এত সকালে আর এখানে কফি বানাচ্ছে কেন? তাও আবার নিজের হাতে। কাল থেকে ছাড় কেমন কেমন লাগছে। ছাড়কে আবার ভূতে ধরলো নাকি? রোহান আর কিছু বলতে যাবে তখনই জাবিয়ান বলে, আর একটা কথা বললে এখানেই তোকে শুট করবো বেয়াদব। জাবিয়ানের কথায় রোহান চুপ মেরে যায়, আর কোনো কথা বলে না। জাবিয়ান কফি নিয়ে উপরে চলে যায়। জাবিয়ান ভালো করে বুঝতে পারছে রোহানের এমন ব্যবহারের কারণ। কারণ জাবিয়ান কাল থেকে যা করছে তাতে যে কেউ অবাক হওয়ারই কথা। জাবিয়ান মুচকি হাসে আর বলে, মেরিগোল্ড, একদিনেই তুমি আমাকে পাগল করে ছাড়লে। তোমাকে যে আমার প্রয়োজন মেরিগোল্ড, ভীষণভাবে প্রয়োজন।
কলেজের সামনে প্রায় ১ ঘন্টা যাবৎ গাড়িতে বসে জাবিয়ান অপেক্ষা করছে পদ্মরূপার জন্য। একাই এসেছে, তবে সে গাড়ি থেকে নামেনি, গাড়িতেই বসে আছে। বারবার ঘড়িতে টাইম দেখছে আর রাস্তার দিকে তাকাচ্ছে যে জাবিয়ান বেরোস ১ মিনিটও কারো জন্য অপেক্ষা করেনি। আর সে জায়গায় এক মেয়ের জন্য ১ ঘন্টা যাবৎ অপেক্ষা করছে। ভাবা যায়। জাবিয়ান নিজের ওপরই হাসে। হঠাৎ জাবিয়ানের চোখ আটকে যায়। আসছে তার মেরিগোল্ড। জাবিয়ান নেশাগ্রস্তের ন্যায় তাকিয়ে থাকে পদ্মরূপার দিকে, কিন্তু পদ্মরূপা একটু কাছে আসতেই তার বুকটা ধক করে উঠে, কেমন চিনচিনে ব্যথা শুরু হয়। জাবিয়ান পদ্মরূপার ফোলা ফোলা চোখ দেখে এবং মলিন চেহারা দেখে বুঝতে পারে তার মেরিগোল্ডের কিছু একটা হয়েছে। কান্না করেছে তার মেরিগোল্ড, কিন্তু কেন? তার জীবনে কিসের এত কষ্ট? কেন কেঁদেছে তার মেরিগোল্ড? জাবিয়ান পদ্মরূপার একটা ছবি তুলে নেয় এবং সাথে সাথে রোহানের আইডিতে সেন্ড করে দেয় আর বলে পদ্মরূপার সব ডিটেলস বের করতে। জাবিয়ান বিড়বিড় করে বলে, তোমাকে যে বা যারা কষ্ট দিবে মেরিগোল্ড, তাদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। আর যার জন্য তোমার চোখে পানি ঝরেছে তাকে তো আমি ছাড়ব না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রোহান পদ্মরূপার ছবিটা আর জাবিয়ানের মেসেজ দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ফোনের দিকে। জাবিয়ান মেয়েদের সাথে বেডে শেয়ার করলেও যা শুধু রাতের বেলায় সীমাবদ্ধ থাকত। তবে সকাল হতেই সেই মেয়ের ছায়াটুকু দেখতে চাইত না, বা কোনো মেয়ের ডিটেলস কোনো সময় জানতে চায়নি। তাহলে হঠাৎ এই মেয়ের ডিটেলস সম্পর্কে জানতে চাইল কেন? তার ছাড় কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার। কিন্তু ছাড় যেহেতু বলেছে তার তো সেই কাজ করতেই হবে, নয়তো যে তার গর্দান যাবে। তাই আর এত কিছু না ভেবে তার কাজে লেগে পড়ে। দুপুরে পদ্মরূপা আর আমরিন ক্যান্টিনে গিয়ে বসতেই একটা ছেলে এসে ২টা পার্সেল করা প্যাকেট এগিয়ে দেয় পদ্মরূপার দিকে। পদ্মরূপা অবাক হয়ে প্যাকেট ২টা হাতে নেয়। ছেলেটা বলে, আপু, এগুলো আপনার এক শুভাকাঙ্ক্ষিনী পাঠিয়েছে, বলেছে আপনাকে এনে দিতে। পদ্মরূপা আর আমরিন ভুরু চুকে তাকায় ছেলেটার দিকে। আমরিন বলে, শুভাকাঙ্ক্ষী আবার কে? সে ছেলে না মেয়ে? আর নাম কি তার ছেলেটা? আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। পদ্মরূপা একটা প্যাকেট খুলে অবাক হয়ে যায়। দেখতে পায় একটা বিরিয়ানির প্যাকেট, আরেকটাতে চকলেট আর কিছু খাওয়ার জিনিস। পদ্মরূপা অবাক হয়ে যায়, সাথে আমরিনও। পদ্মরূপার কাছে বিরিয়ানি খুব পছন্দের, কিন্তু মা বাবা মারা যাওয়ার পর থেকে বিরিয়ানি খাবে দূর, ঠিক মতো খেতেই তো পায় না। কিন্তু এসব দেখে পদ্মরূপা বেশ চিন্তায় পড়ে যায়, তাকে এসব কে দেবে? আর তার শুভাকাঙ্ক্ষী বা কে যে তাকে এসব দেবে? পদ্মরূপার ভাবনার মাঝে আমরিন প্যাকেটের ভিতর থেকে একটা চিরকুট বের করে আর পদ্মরূপাকে দিয়ে বলে পড়ার জন্য। পদ্মরূপা চিরকুটটা খুলে পড়তে শুরু করে। আমি কে বা কি হই তোমার এসব না ভেবে যেগুলো পাঠিয়েছি চুপচাপ খেয়ে ক্লাসে যাও। আর হ্যাঁ, কোনো ছেলের সাথে যেন কথা বলতে না দেখি তোমায়। আর আমি সময় হলেই তোমার সামনে আসবো। এত প্রেশার নিও না। মেরিগোল্ড চিরকুটটা পড়ে দুজন আরও অবাক হয়ে যায়। আমরিন বলে, মেরিগোল্ড, জাস্ট ওয়াও নামটা। আমার মনে হচ্ছে যে এগুলো দিয়েছে সে তোর প্রেমে পুরাই মজনু হয়ে গেছে। পদ্মরূপা, ইস, আমার ভাবতে আনন্দ লাগছে। তোকে ভালোবাসার জন্য কেউ এসে গেছে। ইয়াহু! জাবিয়ান তখন পদ্মরূপাকে দেখে নিজ অফিসে চলে যায়। আর কিছুক্ষণ পরেই রোহান এসে পদ্মরূপার ব্যাপারে সব জানায়। জাবিয়ান শুধু বিড়বিড় করে বলেছিল, আমার পদ্মরানী জলে ফোটা পদ্মের মতোই স্বচ্ছ এবং নিষ্পাপ। আর আমার
নিষ্পাপ ফুলটাকে যারা কষ্ট দিয়েছে তাদের আমি ছাড়ব না, এই বলে ভিলেন হাসি দেয়। ক্লাস শেষে পদ্মরূপা আমরিনের থেকে বিদায় নিয়ে হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে দুপুরের বিষয়টা নিয়ে চিন্তা করছিল, কে হতে পারে আমরিন। যা বলল তা কি সত্যি? সত্যি তাকে ভালোবাসার মতো কেউ এলো? তাকে কি সত্যি কেউ অসম্ভব রকমের ভালোবাসবে, নাকি এসব নিকোচাই স্বপ্ন? এসব ভাবতে ভাবতে হাঁটছিল, কিন্তু হঠাৎ কেউ পদ্মরূপাকে হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয়, কিন্তু তাল সামলাতে না পেরে পড়ে যায়। তখনই একটা বাইকে দ্রুত গতিতে তার পাশ কাটিয়ে চলে যায়। জাবিয়ানের বুকটা এখনো ধকধক করছে। সে যদি একটু দেরি করে আসতো তাহলে যে কি হতো ভাবতেই জাবিয়ানের দম আটকে আসছে। জাবিয়ান ধমকে কিছু বলতে যাবে, কিন্তু পদ্মরূপা জাবিয়ানের বুকের কাছের শার্ট আঁকড়ে ধরে ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। জাবিয়ান এবার রাগ সরে গিয়ে সেখানে একরাশ মুগ্ধতা কাজ করছে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পদ্মরূপা। ভীতু মুখ পানে ভয় পেয়েও একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে তা তার মেরিগোল্ডকে না দেখলে বুঝতে পারতো না। পদ্মরূপা ভয়ে ভয়ে পিটপিট করে চোখ খুলে তাকায়। ঠিক এই দৃশ্যটা জাবিয়ানের হৃদয়ে এসে লাগে। ইস, কত সুন্দর করে তাকায় তার মেরিগোল্ড। মন চাচ্ছে এই মুহূর্তে তার বুকের সাথে পিষে ফেলতে, কিন্তু এখন সে এমন কিছু করবে না যাতে তার পদ্মরানী কষ্ট পায়। পদ্মরূপা তাকাতে চোখাচোখি হয় দুজনের। পদ্মরূপার চোখ আটকে যায় ওই বাদামি গোলাটে চোখগুলোয়। কেমন যেন এক নেশা জড়িয়ে আছে ওই চোখে। পদ্মরূপা চেয়ে থাকে সেই চোখের দিকে। দুজনের দৃষ্টির মিলন ঘটছে এই মুহূর্তে, যেন দুজন মিলে শুভদৃষ্টি করছে। পদ্মরূপা মনে মনে ভাবে, ওনাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? হঠাৎ মনে পড়ে উনি তো জাবিয়ান বেরোস তাদের কলেজে এসেছিল। পদ্মরূপা টনক নড়তেই সে নিজেকে জাবিয়ানের থেকে সরিয়ে নিয়ে এবং নিজের কাজের জন্য লজ্জায় চোখ নামিয়ে নেয়। কিন্তু হঠাৎ তার চোখ যায় জাবিয়ানের হাতের দিকে। জাবিয়ানের হাত থেকে রক্ত পড়ছে। পদ্মরূপার কি হলো জানে না। সে দ্রুত হাতটা চেপে ধরে আর বলে, ইস, কতখানি কেচে গেছে, রক্ত পড়েছে তো। জাবিয়ান পদ্মরূপার কথা শুনে মৃদু হাসে আর বলে, তেমন কিছু না, ওই সময় পড়ায় কিছুটা লেগে কেটে গেছে, কিছু হবে না। পদ্মরূপা কোনো কথা না বলে ব্যাগ থেকে তার একটা রুমাল বের করে হাতটা বেঁধে দেয় আর বলে, বাসায় গিয়ে হাতটা ওয়াশ করে ব্যান্ডেজ করে নেবেন। আর ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। জাবিয়ান হেসে বলে, ধন্যবাদ দিতে হবে না, আমি তো আমার প্রাণটাকে বাঁচিয়েছি। প্রথম কথাটা জোরে বললেও পরবর্তী কথাটা বিড়বিড় করে বলে বিদায়। পদ্ম শুনতে পায় না। পদ্ম হাঁটা ধরে। তখন জাবিয়ান বলে, যদি কিছু না মনে করো তোমার নামটা জানতে পারি? পদ্মরূপা হেসে বলে, আমার নাম পদ্মরূপা। জাবিয়ান, খুব সুন্দর নাম, তবে আমি তোমাকে পদ্ম বলেই ডাকবো। আর চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। পদ্মরূপা তড়িঘড়ি করে বলে, না না, আমি যেতে পারবো। কিন্তু জাবিয়ান এটা সেটা বলে পদ্মরূপাকে রাজি করায়। রাতে জাবিয়ান আজ সুলতান ভিলায় এসেছে তার দাদির সাথে। অন্যদিনের তুলনায় আজ একটু বেশি সময় কাটিয়েছে, যা দেখে জাবিয়ানের দাদি বেশ অবাক হন, তবে কিছু বলেননি। দাদির সাথে সময় কাটিয়ে জাবিয়ান নিজের রুমে গিয়ে বসে। রুমালটা নিজের হাতে নিয়ে ঘ্রাণ নেয়। কেমন এক নেশা জড়ানো ঘ্রাণ রুমালটায় লেগে আছে। মাতাল হচ্ছে ক্ষণে ক্ষণে জাবিয়ান সেই নেশায়। রুমালটা কখনো তার বুকের বাপাশে নিয়ে চেপে ধরছে, আবার কখনো চুমু খাচ্ছে। এই রুমালে যে তার মেরিগোল্ডের স্পর্শ মিশে আছে, তার পদ্মরানীর ঘ্রাণ লেগে আছে রুমালটায়।
সে তার মেরিগোল্ডকেই জ্যান ছুঁয়ে দিচ্ছে। জাভিয়ান বারবার বিড়বিড় করে শুধু বলতে থাকে, আমার মেরিগোল্ড, আমার পদ্মরানী, আমার প্রাণ। এখন এই মুহূর্তে যদি এই জাভিয়ান বিরসকে কেউ দেখতে পেত তাহলে নিশ্চিত পাগল বলে আখ্যায়িত করত। জাভিয়ান রুমালটা বুকে চেপে ধরে শুয়ে গেয়ে উঠে, নেশা নেশা, একই নেশা, চোখে ভুলে থাকতে পারি না তোকে, বেগানা ইচ্ছাগুলো তোকে কাছে চায়। পদ্মরূপা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নেয়। আচমকা চোখের সামনে ওই দুটি বাদামি গোলাটে চোখ ভেসে ওঠে, কেমন মাদকতায় পূর্ণ চোখ দুটি। পদ্মরূপা ফট করে চোখ খুলে তাকায়, তার কেমন অস্থির অস্থির লাগছে। পদ্মরূপা বলে, কি ব্যাপার, ওনার চোখ দুটি কেন আমি হঠাৎ দেখতে পেলাম? আর আমার এখন এমন অস্থির লাগছে কেন? মন চাচ্ছে ওই দুটি চোখের মালিককে আরেকবার দেখতে। নিজের ভাবনার মাঝে নিজেকে নিজে ধমক দিয়ে বলে ওঠে, কি ভাবছিস এসব? পদ্মরূপা, কোথায় সে আর কোথায় তুই? এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। পদ্মরূপা নিজেকে নিজে সামলে নিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে জাভিয়ান ঘুমিয়ে আছে। পদ্মরূপা ওয়াশরুম থেকে গোসল সেরে এসে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ায় এবং চুল থেকে তোয়ালেটা খুলে চুল মুছতে থাকে আর ঝাড়তে থাকে। আর পদ্মরূপার চুলের পানি ছিটা গিয়ে পড়ছে জাভিয়ানের চোখে মুখে। জাভিয়ান পিটপিট করে চোখ খুলে তাকায়, দেখে পদ্মরূপা নিজের মতো করে চুল নিয়ে ব্যস্ত। জাভিয়ান শোয়া থেকে উঠে এবং ধীরে ধীরে হেঁটে পিছন থেকে পদ্মরূপাকে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরায় পদ্মরূপা চমকে যায়। আয়নায় তাকিয়ে দেখে জাভিয়ান। পদ্মরূপা মুচকি হেসে জাভিয়ানকে দেখে। জাভিয়ান পদ্মরূপার চুলের ঘ্রাণ নিতে নিতে নেশালো কণ্ঠে বলে, মেরিগোল্ড, তোমার চুলের ঘ্রাণে মাতাল হয়ে যাচ্ছি আমি। এই বলে আরো গভীরভাবে নিজের সাথে মিশিয়ে নেয় পদ্মরূপাকে। পদ্মরূপা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কাঁপা কাঁপা গলায় বলে, কি করছেন, ছাড়ুন প্লিজ। কিন্তু জাভিয়ান ছাড়ছে না, উল্টো পদ্মরূপাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর কণ্ঠে মাদকতা মিশিয়ে বলে, মেরিগোল্ড, আই নিড ইউ, আই নিড ইউ মেরিগোল্ড। এই বলে জাভিয়ান নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায় পদ্মরূপার কাঁপা কাঁপা ঠোঁটের দিকে। যেই দুজনের ঠোঁট মিলিত হবে তখনই জাভিয়ানের ফোনটা সশব্দে বেজে ওঠে। জাভিয়ান হঠাৎ ফোনের শব্দে লাফ দিয়ে ওঠে, আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। আশ্চর্য, এখানে তো পদ্মরূপা ছিল, তাহলে সে কোথায়? পরক্ষণে বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, কিন্তু এখন ফোন আর ফোন দেওয়া ব্যক্তির উপর রাগ লাগছে। স্বপ্নে হলেও তার মেরিগোল্ডকে একটু ভালোবাসতে পারত, তাকে একটু কাছে পেয়েছিল, কিন্তু এই ফোন দেওয়া লোকটার কারণে হলো না। জাভিয়ান মন চাইছে ফোনের ভিতর ঢুকে ঠাস ঠাস করে কয়েকটা চড় লাগিয়ে আসতে। জাভিয়ানের ভাবনার মাঝে আবারও ফোনটা বেজে উঠে। জাভিয়ান রেগে ফোনটা নিয়ে দেখে রোহান ফোন দিয়েছে। জাভিয়ান ফোনটা রিসিভ করে অপর পাশ থেকে কথা বলার সুযোগ না দিয়ে বলে উঠে, তুই ফোন দেওয়ার আর সময় পেলি না বেয়াদব, দাঁড়া আমি আসছি, তোকে আমি গুনে গুনে 30টা থাপ্পড় দিব, বেয়াদব, ফোন রাখ। এই বলে নিজেই ফোনটা রেখে দেয়। অন্যদিকে রোহান আবলার মতো ফোন কানে নিয়ে বসে থাকে। রোহান বুঝতে পারছে না কেন তাকে শুধু শুধু এভাবে বকা দিল, আবার থাপ্পড় মারবে বলেছে। কিন্তু সে দোষটা কি করলো? স্যার তো নিজেই বলেছিল সকালে উঠিয়ে দেওয়ার জন্য, কি কাজ আছে স্যারের? তো আমার দোষটা কোথায়? এসবই রোহান ভাবছিল, কিন্তু থাপ্পড়ের কথা মনে পড়তেই লাফিয়ে বসা থেকে উঠে বসে আর বলে, স্যারকে দিয়ে বিশ্বাস নাই, থাপ্পড় দিবে যেহেতু বলছে তাহলে দিবে, আমার বাঁচতে হবে স্যারের হাত থেকে। আমি এখনো বিয়ে শাদী করিনি, আমার স্বগত স্বপ্ন বাচ্চা কাচ্চা পয়দা করে এক ক্রিকেট টিম বানাবো আর টিমের লিডার হব আমি। আর এখনই যদি আমি স্যারের হাতে চড় খেয়ে যাই তাহলে তো আমার স্বপ্ন ভেঙে চুরে গুড়িয়ে যাবে। না, এটা হতে দেওয়া যাবে না। পদ্মরূপা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল, তখন কলিং বেল বাজে উঠে। পদ্মরূপা কাজ রেখে গিয়ে দরজা খুলতে যায়।
কারণ পদরূপা না খুললে আর কেউ খোলেন দেবে না। পদরূপা দরজা খুলে সামনে তাকাতে দেখতে পায় তার মামা দাঁড়িয়ে আছেন। মামাকে দেখে পদ্মরূপা খুশি হয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? রিয়াদুল ইসলাম হেসে বলেন, ওয়ালাইকুম আসসালাম মামুনি, ভালো আছি তো। আমার মামুনিটা কেমন আছে? পদ্মরূপা বলে, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি মামা। রিয়াদুল ইসলাম ভেতরে ঢুকেন আর একটা শপিং ব্যাগ এগিয়ে দেয় পদ্মরূপার দিকে আর বলে, নে মামুনি, এখানে তোর জন্য 2টা ড্রেস এনেছি, দেখে তো মা পছন্দ হয়নি। পদ্মরূপা খুব খুশি হয় আর বলে, দেখতে হবে না মা, তোমার পছন্দ খুব সুন্দর, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আমি টেবিলে খাবার দিচ্ছি। তিনি হেসে রুমে চলে যায় ফ্রেশ হতে। পদ্মরূপা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজ তার মামার দেওয়া একটা ড্রেসে পরেছেন, নীল রঙের গাউনটা ভীষণ সুন্দর, পদ্মরূপাকে ভীষণ সুন্দরই লাগছে। পদ্মরূপা খুশি মনে রেডি হয়ে বের হয় কলেজে যাওয়ার জন্য। আসার সময় রিয়াদুল ইসলাম তার মামিকে লুকিয়ে 1000 টাকা দিয়েছে। পদ্মজাকে যদিও প্রথমে নিতে চায়নি, কিন্তু উনি জোরাজুরি করে দিয়েছেন। আজ একটু সময় থাকতেই কলেজে এসেছে আর জাবিয়ান তার গাড়ির ভেতর বসে পদ্মরূপা আসার অপেক্ষা করছে। পদ্মরূপাকে দেখেই জাবিয়ান নিজের হাতটা বুকের কাছে রাখে আর বলে, ইস, এই মেয়ে তো দেখি আমায় মেরেই ক্ষান্ত হবে দেখছি। পদ্মরূপা হেঁটে কলেজের গেটের ভিতর ঢুকে যায়। জাবিয়ান গাড়ি থেকে নামে। চোখে কালো চশমা, কালো মাস্ক দেখে কেউ চিনতে পারবে না। জাবিয়ান এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখান থেকে সম্পূর্ণ কলেজের ক্যাম্পাস দেখা যাচ্ছে। এখনো আমরিন আসেনি, তাই পদ্মরূপা গিয়ে বকুল গাছটার নিচে দাঁড়ায়। হালকা বাতাসে পদ্মরূপার কপালের ছোট ছোট চুলগুলো উঠছে, দুই দিকের ওড়নাটাও বাতাসের সাথে তাল মিলিয়ে দুলছে। বাতাসের ছয়ায় বকুল ফুলের গাছ থেকে কিছু ফুল ঝরে পড়েছে, যেন পদ্মরূপাকে তারা তাদের ভাষায় বরণ করে নিচ্ছে। আর এই সব কিছু জাবিয়ান মুগ্ধ হয়ে পর্যবেক্ষণ করছে। সাথে সাথে ফোনটা বের করে পদ্মরূপার কয়েকটা ছবি ক্যামেরাবন্দি করে নেয় আর মুচকি হেসে বলে, হায় আমার নীলাঞ্জনা, পাগল পাগল হয়ে গেলাম। পদ্মরূপা বসে অনেকগুলো ফুল কুড়িয়ে নেয়, ফুলগুলোর ঘ্রাণ নেয়, কিন্তু কিছু একটা মনে করে মুখটা মলিন করে ফেলে। তা দেখে জাবিয়ান অস্থির হয়ে যায়। কি হলো তার? মেরিগোল্ডের হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন? কিন্তু পদ্মরূপার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারে পদ্মরূপার মন খারাপের কারণ। জাবিয়ান আশেপাশে তাকায় কিছু পায় কিনা, কিন্তু তার থেকে কিছুটা দূরে দেখতে পায় একটা ছোট মেয়ে বেলি ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। জাবিয়ান এগিয়ে যায় মেয়েটার দিকে। মেয়েটার হাতে 500 টাকা একটা নোট ধরিয়ে দিয়ে বলে, তোমার নাম কি? মেয়েটা বলে, পিয়া। জাবিয়ান এবার পিয়াকে বলে, তোমার এই ফুলগুলো ওই যে একটা মেয়ে বসে আছে, ওকে গিয়ে দিয়ে আসো। আর এই 500 টাকা রাখো, কিছু কিনে বাড়ি নিয়ে যাও। মেয়েটা খুশি হয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর জাবিয়ান বুকে হাত গুজে সেদিকে তাকিয়ে থাকে। পদ্মরূপা ভাবছিল ফুলগুলো গেঁথে মাথায় দেওয়ার জন্য, কিন্তু গাঁথবে কিভাবে? তার কাছে তো এখন সুতা নেই, তাই মন খারাপ করে বসেছিল। পিয়ার ডাকে পদ্মরূপা তার দিকে তাকায় আর বলে, কিছু বলবে? মেয়েটি হাসি মুখে 5টা মালা এগিয়ে দেয় আর বলে, আপু, মালাগুলো তোমার জন্য নেও। পদ্মরূপা অবাক হয়ে বলে, আমার জন্য? পিয়া হেসে বলে, তোমার জন্য। একটা ভাইয়া আমায় পাঠিয়েছে তোমাকে দেওয়ার জন্য। পদ্মরূপা মেয়েটাকে জিজ্ঞেস করে, কোন ভাইয়া? আর সে কোথায়? মেয়েটা হাতের ইশারা দেখাতে যাবে, কিন্তু সেখানে জাবিয়ান নেই। মেয়েটা বলে, এখানে তো ছিল, গেল কোথায়? এরপর মালাগুলো পদ্মরূপার কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। পদ্মরূপা মালাগুলো হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে খুঁজে, কিন্তু কাউকে সন্দেহ মতো চোখে পড়ে না। সেখান থেকে চলে যেতে চাইবে তখনই তার পায়ের কাছে একটা
ঢালা পাকানোর কাগজ এসে পড়ে। পদ্মরূপা চমকে তাকায়, নিচের দিকে কাগজটা হাতে নেয় আর খুলে দেখতে পায় সেখানে লেখা, যদি ভালোবেসে কাছে ডাকো আমাকে, এই জীবন দিয়ে দিব তোমাকে। তার এর নিচে লেখা, আই নিড ইউ মেরিগোল্ড। পদ্মরূপা এটা পড়ে এগিয়ে গেটের কাছে আসে এবং আশেপাশে দেখতে থাকে, কিন্তু তেমন সন্দেহজনক কাউকে তার চোখে পড়ে না। যেই যেতে যাবে তখনই আমরিন এসে পদ্মরূপার সামনে এসে দাঁড়ায় আর গালে হাত দিয়ে বলে উঠে, কে তুমি সুন্দরী কন্যা গো, রূপ দেখিয়া মরি। পদ্মরূপা আমরিনকে ধাক্কা দিয়ে বলে, এসব কি আমরিন, কি আবার আমি তোর রূপের প্রশংসা করছিলাম। পদ্মরূপা বলে, হয়েছে, এবার তোর আর প্রশংসা করতে হবে না, শুন কিছু কথা বলার ছিল তোকে। আমরিন এবার সিরিয়াস হয়ে বলে, বল, তোর কথা শোনার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। তার উপর পদ্মরূপার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে, আর সব শুনে আমরিনের ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। আমরিনকে হাসতে দেখে পদ্মরূপা বলে, কিরে, আমি এদিকে টেনশনে শেষ হয়ে যাচ্ছি আর তুই এমন হাসছিস কেন? আমরিন ঠোঁটের কোণায় হাসি বজায় রেখে বলে উঠে, শোন, আমার মনে হচ্ছে সে তোকে ভালোবাসে, আর সেই ভালোবাসা না, একদম ভয়ঙ্কর ভালোবেসে ফেলেছে তোকে। কথা বলতে বলতে দুজন ক্লাসে চলে যায়। জাভিয়ার নিজের অফিস কক্ষে বসে আছে। এইমাত্র মিটিং সেরে নিজের রুমে এসে বসেছে। প্রায় 2 ঘন্টা 11 মিনিটে 3 সেকেন্ড হলো তার মেরিগোল্ডকে দেখে না। এখন তার মেরিগোল্ডকে না দেখলে মনে হয় দম বন্ধ হয়ে মরে যাবে। মিটিংয়ে থাকায় ফোনটা বন্ধ করে রেখেছিল। তাড়াতাড়ি করে ফোনটা খোলে এবং ফোনের স্ক্রিনে ভেসে ওঠে তার মেরিগোল্ডের নীলাঞ্জনার ছবি। জাভিয়ান একদৃষ্টিতে ফোনের স্ক্রিনে থাকা ছবির দিকে তাকিয়ে থাকে পরক্ষণে। ছবির ওপর তার ঠোঁট ছোঁয় আর বলে, খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো, আমার হৃদয়ের রানী। আর দূরে থাকতে দেব না তোমায়। ক্লাস শেষে পদ্মরূপা চলে যায় আর আমরিন একটা রেস্টুরেন্টে যায়, কারণ একজনের সাথে দেখা করতে হবে তাকে, যা পদ্মরূপার অজানা। আমরিনও জানে না কেন তাকে ডেকেছে সে। অনেকটা কৌতূহল এবং এক্সাইটেড লাগছে তার। আমরিন ভাবছে কাল রাতের কথা। ফ্ল্যাশব্যাক, আমরিন যখন রুমে বসে পড়ছিল তখন তার ফোনে অচেনা নম্বর থেকে ফোন আসে। আমরিন ফোন রিসিভ করে কানে ধরে, হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে ভেসে আসে এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, আমি জাভিয়ান বেরোস বলছি। তুমি কি আমরিন? আমরিন নামটা শুনে খুশি হবে না অবাক হবে, কিছুই বুঝতে পারছে না। আমরিন বলে, জি আমি আমরিন। জাভিয়ান একটা রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে আগামীকাল, এই ঠিকানায় এসো। এই বলে আমরিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় আর আমরিন স্তব্ধ খেয়ে বসে থাকে। এটা কি হলো? তাকে কথা বলার কোনো সুযোগই দিল না। পরক্ষণে ভাবে, কিন্তু তাকে কি করে চিনল আর তার সাথে বা কি কথা বলতে পারে, কিছুই বুঝতে পারছে না। কিন্তু যেহেতু যেতে বলেছে তাকে তো যেতেই হবে, যতই হোক ক্রাশ বলে কথা, যার জন্য শত শত মেয়ে পাগল, যার সাথে কথা বলার জন্য মেয়েরা পাগল, আর সে নিজে তার সাথে কথা বলতে চাইছে। আমরিন কি আর না গিয়ে পারে? আমরিন একটা টেবিলের কাছে বসে আছে। প্রায় 10 মিনিট পরে জাভিয়ান আসে। মুখে কালো মাস্ক, চোখে কালো চশমা। চেনার কোনো উপায় নেই। আমরিন জাভিয়ানকে প্রথম চিনতে না পারলেও যখন দেখলো তার কাছে এসেছে তখনই চিনতে পারলো। জাভিয়ানকে দেখে আমরিন দাঁড়িয়ে যায়। তা দেখে জাভিয়ান বলে, বসো, আর কি খাবে বলো? আমরিন বলে উঠে, কিছু খাবো না, ছাড়, আমাকে কেন রেখেছেন, ছাড়। জাভিয়ান কিছু অর্ডার দেয়, তারপর বসে। তারপর আমরিনকে লক্ষ্য করে বলে, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি, আমি তোমার ফ্রেন্ড পদ্মরূপাকে ভালোবাসি। আমরিন সেটা শুনে চমক ভাবে অবাক হয়ে যায় আর বলে, আপনি
পদ্মরূপাকে কিভাবে চিনেন? জাবিয়ান বলে, সেদিন তোমাদের কলেজে গেছিলাম, তখনই আমার চোখে আটকে গিয়েছিল এক দীঘল আকেশি লাল পাহাড়ের সাদা শাড়ি পরিহিত এক রমণীর পানে। সেদিন আমার দৃষ্টি ধীর হয়ে গেছিল, থমকে গেছিল আমার হৃৎপিণ্ড, হারিয়েছিলাম কথার বলার ভাষা। যে নারীকে আমি সারা জীবন ভোগের সামগ্রী মনে করে এসেছিলাম, ঘৃণা করে এসেছিলাম, সেদিন তাকে দেখে আমার সবকিছু ভেঙে গিয়েছিল। আমি তার মায়ায় পড়েছি, যে মায়া মৃত্যুর আগ পর্যন্ত কাটবে না। আটকে গেছি তার মাঝে, তাকে ছাড়া এখন আমি এক মুহূর্ত ভাবতে পারি না নিজেকে। কেমন পাগল পাগল লাগে, ওকে না পেলে আমি হয়তো বেঁচে থাকতেও পারবো না। তোমাকে বলার একটা মাত্রই কারণ, তুমি ওর সবচেয়ে কাছের, তুমি আমাকে সাহায্য করতে পারবে আমার পদ্মরূপার কাছে যাওয়ার। এতক্ষণ আমরিন জাবিয়ানের কথাগুলো শুনছিল। আমরিন বুঝতে পারছে জাবিয়ান কতটা ভালোবেসে ফেলেছে পদ্মরূপাকে। দেখাটা কিছুদিনের হলেও ভালোবাসাটা অনেক গভীর। আমরিনের খুব খুশি লাগছে তার ফ্রেন্ডকেও এতটা ভালোবাসে। আবার সেই মানুষ না, একদম শত শত মেয়ের স্বপ্নের রাজকুমার, যাকে পাওয়ার স্বপ্ন প্রতিটা মেয়েই দেখে, সেই মানুষটা তার পদ্মরূপাকে ভালোবাসে। তার হৃদয়ে শুধু এক নারীর বসবাস। আমরিন হেসে বলে, ওহ আচ্ছা, তাহলে আপনি পদ্মরূপার সেই পাগল প্রেমিক পুরুষ। জাবিয়ান মাথা নাড়ায়। আমরিন মুচকি হেসে বলে, চিন্তা করবেন না দুলাভাই, আমি আপনাকে সব ধরনের সাহায্য করব। জাবিয়ানে প্রতি উত্তরে হাসে, তবে তার হাসি মাকচের আড়ালে রয়ে গেল। জাবিয়ান বলে, ধন্যবাদ শালি সাহেবা। তারপর দুজন বিদায় নিয়ে চলে যায়। পদ্মরূপা রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ ডাইনিং রুমে কারো হাসির শব্দে রান্নাঘর থেকে ডাইনিং রুমে আসে। যাকে দেখতে পায় পদ্মরূপা ভয়ে দুই পা পিছিয়ে যায়, কারণ রান্নাঘরে পদ্মরূপার মামির বোনের ছেলে নিশাত বসে। তারা গল্প করছে আর হাসাহাসি করছে। নিশাত একদম বদমাইশ মেয়ে, বাজে পদ্মরূপাকে অনেক বিরক্ত করে, বাজে ভাবে স্পর্শ করতে চায় পদ্মরূপাকে, বাজে ইঙ্গিত দেয় এবং কুৎসিতপূর্ণ কথা বলে। পদ্মরূপা এই ব্যাপারে তার মামির কাছে নালিশ দিলে উল্টো তাকে বকা খেতে হয়। নিশাত পদ্মরূপাকে দেখেই কেমন এক লোভা তুলো দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। পদ্মরূপা এই দৃষ্টি দেখে ঘৃণার চোখ ফিরিয়ে নেয় এবং আবার রান্নাঘরের দিকে চলে যায়। তার খুব টেনশন হচ্ছে, জানি না এখন কি করে তার সাথে এই নিশাত। পদ্মরূপা ভাবছে তাড়াতাড়ি কাজ সেরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেবে, তাই তাড়াহুড়ো করে কাজ শুরু করে। পদ্মরূপা কাজ করার মাঝে নিশাত রান্নাঘরে যায় এবং পদ্মরূপার গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, এই ভেবি, আমাকে এক কাপ কফি করে দাও তো। পদ্মরূপা সরে যায় আর বলে, আপনি সোফায় গিয়ে বসুন, আমি কফি বানিয়ে আনছি। নিশাত পদ্মরূপার দিকে তাকিয়ে বলে, ওকে ভেবি, আর শোনো, তুমি কিন্তু আগের চেয়েও বেশি হট হয়ে গেছো। এই বলে হাসতে হাসতে চলে যায়। পদ্মরূপার ঘৃণায় শরীর রিরি করে উঠে। পদ্মরূপা না চাওয়া সত্ত্বেও কফি বানাতে শুরু করে, নয়তো তার মামি বকা দিবে। হাতও তুলতে দুবার ভাবে না। রাতে পদ্মরূপা সব কাজ সেরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানার দিকে তাকাতেই ভয় পেয়ে যায়, কারণ বিছানায় নিশাত বসে আছে আর তার দিকে তাকিয়ে বিশ্রী হাসি দিচ্ছে। তা দেখে পদ্মরূপা ভয়ে ভয়ে বলে, আপনি এখানে কেন নিশাত ভাইয়া? নিশাত বিশ্রী হাসি হেসে উঠে, বেবি, তোমার সাথে বেড শেয়ার করতে আসলাম।